22 বছর আগে যে স্মরণীয় ঘটনা ঘটেছিল, তাতে সেদিন দেবতার করুণা জীবনে বিশেষ রূপে অনুভব করেছিলাম। সেদিন যে মানস করেছিলাম তা এতদিন পরে দেবচরণে নিবেদন করছি। আজ যা প্রতিষ্ঠা করলাম তা কেবলমাত্র পরীক্ষাগার নয়, তা যে মন্দির। ইন্দ্রিয় গ্রাহ্য সত্য পরীক্ষার দ্বারা নির্ধারিত হয়, কিন্তু ইন্দ্রিয়েরও অতীত দুই একটি মহাসত্য রয়েছে, যা লাভ করতে হলে কেবলমাত্র বিশ্বাসের আশ্রয় নিতে হয়। বৈজ্ঞানিক সত্য পরীক্ষার মাধ্যমে প্রতিপন্ন হয়, তার জন্য অনেক সাধনা আবশ্যক। যা কল্পনার রাজ্যে ছিল তা ইন্দ্রিয় গোচর করতে হয়। যে আলো চোখের অদৃশ্য ছিল তাকে চক্ষুগ্রাহ্য করা আবশ্যক। শরীর নির্মিত ইন্দ্রিয় যখন পরাস্ত হয়, তখন ধাতু নির্মিত অতীন্দ্রিয়ের শরণাপন্ন হই। যে জগৎ কিছুক্ষণ আগে পর্যন্ত অশব্দ ও অন্ধকারময় ছিল, এখন তার গভীর নির্ঘোষ ও দুঃসহ আলোকরাশিতে একেবারে অভিভূত হয়ে পড়ি। এই সকল একেবারে ইন্দ্রিয়গ্রাহ্য না হলেও মনুষ্য নির্মিত কৃত্রিম ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যেতে পারে। কিন্তু আরও অনেক ঘটনা রয়েছে যা সেই ইন্দ্রিয়েরও অগোচর, তা কেবল বিশ্বাস বলেই লাভ করা যায়। বিশ্বাসের সত্যতা সম্বন্ধেও পরীক্ষা রয়েছে, তা দু একটি ঘটনার দ্বারা হয় না। তার প্রকৃত পরীক্ষা করতে সমগ্র জীবনব্যাপী সাধনা আবশ্যক। সেই সত্য প্রতিষ্ঠার জন্যই মন্দির উত্থিত হয়। কি সেই মহাসত্য যার জন্য এই মন্দির প্রতিষ্ঠিত হলো? তা এই যে মানুষ যখন তার জীবন ও আরাধনা কোনো উদ্দেশ্যে নিবেদন করে, সেই উদ্দেশ্য কখনো বিফল হয় না। তখন অসম্ভবও সম্ভব হয়ে থাকে। সাধারণের সাধুবাদ শোনা আজ আমার উদ্দেশ্য নয়, কিন্তু যাঁরা কর্মসাগরে ঝাঁপ দিয়েছেন এবং প্রতিকূল তরঙ্গের আঘাতে মৃতকল্প হয়ে অদৃষ্টের কাছে পরাজয় স্বীকার করতে উদ্যত হয়েছেন, আমার কথা বিশেষভাবে কেবল তাঁদেরই জন্য। যে পরীক্ষার কথা বলবো তা শেষ করতে 2টি জীবন লেগেছে। যেমন একটি ক্ষুদ্র লতিকার পরীক্ষায় সমস্ত উদ্ভিদ জীবনের প্রকৃত সত্য আবিষ্কৃত হয়, সেইরূপ একটি মনুষ্য জীবনের বিশ্বাসের ফলে বিশ্বাস রাজ্যের সত্য প্রতিষ্ঠিত হয়। এই জন্যই স্বীয় জীবনে পরীক্ষিত সত্য সম্বন্ধে যে 2-1টি কথা বলবো তা ব্যক্তিগত কথা ভুলে সাধারণভাবে গ্রহণ করবেন। পরীক্ষার আরম্ভ পিতৃদেব স্বর্গীয় ভগবানচন্দ্র বসুকে নিয়ে। তা অর্ধেক শতাব্দী আগের কথা। তারই কাছে আমার শিক্ষা ও দীক্ষা। তিনি শিখিয়েছিলেন, অন্যের উপর প্রভুত্ব বিস্তার করার চাইতে নিজের জীবন শাসন বহু গুণে শ্রেয়স্কর। জনহিতকর নানা কার্যে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। শিক্ষা, শিল্প ও বাণিজ্যের উন্নতিকল্পে তিনি তার সকল চেষ্টা ও সর্বস্ব নিয়োজিত করেছিলেন, কিন্তু তার সকল চেষ্টাই ব্যর্থ হয়েছিল। সুখ ও সম্পদের কোমল শয্যা থেকে তাকে দারিদ্র্যের লাঞ্ছনা ভোগ করতে হয়েছিল। সকলেই বলতো তিনি তার
জীবন ব্যর্থ করেছেন। এই ঘটনা থেকেই সফলতা কত ক্ষুদ্র এবং কোনো কোনো বিফলতা কত বৃহৎ তা শিখতে পেরেছিলাম। পরীক্ষার প্রথম অধ্যায় এই সময় লেখা হয়েছিল। তারপর 32 বছর হলো শিক্ষকতার কাজ গ্রহণ করেছি। বিজ্ঞানের ইতিহাস ব্যাখ্যায় আমাকে বহু দেশবাসী মনস্বীগণের নাম স্মরণ করাতে হতো, কিন্তু তার মধ্যে ভারতের স্থান কোথায়? শিক্ষাকার্যে অন্যে যা বলেছেন সেই সকল কথাই শেখাতে হতো। ভারতবাসীরা যে কেবল ভাবপ্রবণ ও স্বপ্নাবিষ্ট, অনুসন্ধান কাজ বা অনুসন্ধান কার্য কোনোদিনই তাদের নয়, সেই এক কথাই চিরদিন শুনে আসতাম। বিলেতের মতো এদেশে পরীক্ষাগার নেই, সূক্ষ্মযন্ত্র নির্মাণও এদেশে কোনোদিন হতে পারে না, তাও কতবার শুনেছি। তখন মনে হলো, যে ব্যক্তি পৌরুষ হারিয়েছে কেবল সেই বৃথা পরিতাপ করে। অবসাদ দূর করতে হবে, দুর্বলতা ত্যাগ করতে হবে। ভারতই আমাদের কর্মভূমি, সহজ পন্থা আমাদের জন্য নয়। 23 বছর আগে আজকের দিনে এই সকল কথা স্মরণ করে একজন তার সমগ্র মন, সমগ্র প্রাণ ও সাধনা ভবিষ্যতের জন্য নিবেদন করেছিল। তার ধনবল কিছুই ছিল না, তার পথপ্রদর্শকও কেউ ছিল না। বহু বছর ধরে একাকী তাকে প্রতিদিন প্রতিকূল অবস্থার সঙ্গে যুঝতে হয়েছিল। এতদিন পরে তার নিবেদন সার্থক হয়েছে। তেইশ বছর আগে আজকের দিনে যে আশা নিয়ে কাজ আরম্ভ করেছিলাম, দেবতার করুণায় 3 মাসের মধ্যেই তার প্রথম ফল ফলেছিল। জার্মানিতে আচার্য হার্টস বিদ্যুৎ তরঙ্গ সম্বন্ধে যে দুরূহ কার্য আরম্ভ করেছিলেন, তার বহুল বিস্তার ও পরিণতি এইখানেই সম্ভব হয়েছিল। কিন্তু এ দেশের কোনো এক প্রসিদ্ধ সভাতে আমার আবিষ্ক্রিয়ার সংবাদ যখন পাঠ করি, তখন সভাতে উপস্থিত কোনো সভ্যই আমার কার্য সম্বন্ধে কোনো মতামত প্রকাশ করলেন না। বুঝতে পারলাম, ভারতবাসীর বৈজ্ঞানিক কৃতিত্ব সম্বন্ধে তারা একান্ত সন্দিহান। অতঃপর আমার দ্বিতীয় আবিষ্কার বর্তমানকালের সর্বপ্রধান পদার্থবিদের কাছে প্রেরণ করি। আজ 22 বছর পরে তার উত্তর পেলাম। তাতে জানতে পারলাম যে আমার আবিষ্ক্রিয়া রয়্যাল সোসাইটি দ্বারা প্রকাশিত হবে এবং এই তথ্য ভবিষ্যতে বৈজ্ঞানিক উন্নতির সহায়ক হবে বলে পার্লামেন্টের প্রদত্ত বৃত্তি আমার গবেষণা কার্যে নিয়োজিত হবে। সেই দিনে ভারতের সম্মুখে যে দ্বার অর্গলিত ছিল তা হঠাৎ উন্মুক্ত হয়ে গেল। আর কেউ সেই উন্মুক্ত দ্বার রোধ করতে পারবে না। সেই দিন যে অগ্নি প্রজ্বলিত হয়েছে তা কখনো নির্বাপিত হবে না। এই আশা করেই আমি বছরের পর বছর অক্লান্ত মন ও শরীর নিয়ে কার্যক্ষেত্রে অগ্রসর হচ্ছিলাম। কিন্তু মানুষের প্রকৃত পরীক্ষা একদিনে হয় না। সমস্ত জীবনব্যাপী তাকে আশা ও নৈরাশ্যের মধ্য দিয়ে বারে বারে পরীক্ষিত হতে হয়। যখন আমার বৈজ্ঞানিক প্রতিপত্তি আশাতীত উচ্চ স্থান অধিকার করেছিল, তখনই সমস্ত জীবনের কৃতিত্ব ব্যর্থপ্রায় হচ্ছিল। তখন তারহীন সংবাদ ধরবার কল নির্মাণ করে পরীক্ষা করছিলাম। দেখলাম হঠাৎ কলের সাড়া কোনো অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গেল। মানুষের লেখাভঙ্গি থেকে তার শারীরিক দুর্বলতা ও ক্লান্তি যেরূপ অনুমান করা যায়, কলের সাড়ালিপিতে সেই একই রূপ
চিহ্ন দেখলাম। আরও আশ্চর্যের বিষয় এই যে বিশ্রামের পর কলের ক্লান্তি দূর হলো এবং পুনরায় সাড়া দিতে লাগল। উত্তেজক ওষুধ প্রয়োগে তার সাড়া দেবার শক্তি বেড়ে গেল এবং বিষ প্রয়োগে তার সাড়া একেবারে অন্তর্হিত হলো। যে সাড়া দেওয়ার শক্তি জীবনের এক প্রধান চিহ্ন বলে গণ্য হতো, জ্বরেও তার ক্রিয়া দেখতে পেলাম। এই অত্যাশ্চর্য ঘটনা আমি রয়্যাল সোসাইটির সমক্ষে পরীক্ষা দ্বারা প্রমাণ করতে সমর্থ হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে প্রচলিত মতবিরুদ্ধ বলে জীবতত্ত্ববিদ্যার দু একজন অগ্রণী তাতে অত্যন্ত বিরক্ত হলেন। তাছাড়া আমি পদার্থবিদ, আমার স্বীয় গণ্ডি ত্যাগ করে জীবতত্ত্ববিদের নতুন জাতিতে প্রবেশ করবার অনধিকার চেষ্টা রীতিবিরুদ্ধ বলে বিবেচিত হলো। তারপর আরও দু একটি অশোভন ঘটনা ঘটেছিল। যারা আমার বিরুদ্ধ পক্ষে ছিলেন তাদেরই মধ্যে একজন আমার আবিষ্কার পরে নিজের বলে প্রকাশ করেন। এ বিষয়ে অধিক বলা নিষ্প্রয়োজন। ফলে বহু বছর যাবৎ আমার সমুদয় কার্য পণ্ডপ্রায় হয়েছিল। এতকাল একদিনের জন্য মেঘরাশি ভেদ করে আলোকের মুখ দেখতে পাইনি। এই সকল স্মৃতি অতিশয় ক্লেশকর। বলবার একমাত্র আবশ্যিকতা এই যে যদি কেউ কোনো বৃহৎ কার্যে জীবন উৎসর্গ করতে উন্মুক্ত হন, তিনি যেন ফলাফলে নিরপেক্ষ হয়ে থাকেন। যদি অসীম ধৈর্য থাকে, কেবল তাহলেই বিশ্বাস নয়নে কোনো দিন দেখতে পাবেন বারংবার পরাজিত হয়েও যে পরাঙ্মুখ হয়নি সেই একদিন বিজয়ী হবে। ভাগ্য ও কার্যচক্র নিরন্তর ঘুরছে। তার নিয়ম উত্থান, পতন, আবার পুনরুত্থান। 12 বছর ধরে যে ঘন দুর্দিন আমাকে ম্রিয়মাণ করেও সম্পূর্ণ পরাভাব করতে পারেনি, সেই দুর্যোগও একদিন অভাবনীয় রূপে কেটে গেল। আমার নতুন আবিষ্কার বৈজ্ঞানিক সমাজে প্রচার করবার জন্য ভারত গভর্নমেন্ট 1914 খ্রিস্টাব্দে আমাকে পৃথিবী পর্যটনে প্রেরণ করেন। সেই উপলক্ষে লন্ডন, অক্সফোর্ড, কেমব্রিজ, প্যারিস, ভিয়েনা, হার্ভার্ড, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, শিকাগো, ক্যালিফোর্নিয়া, টোকিও ইত্যাদি স্থানে আমার পরীক্ষা প্রদর্শিত হয়। এই সকল স্থানে জয়মাল্য নিয়ে কেউ আমার জন্য প্রতীক্ষা করেনি, বরং আমার প্রবল প্রতিদ্বন্দ্বীগণ আমার ত্রুটি দেখাবার জন্য দলবদ্ধ হয়ে উপস্থিত ছিলেন। তখন আমি সম্পূর্ণ একা। অদৃশ্যে কেবল সহায় ছিলেন ভারতের ভাগ্যলক্ষ্মী। এই অসম সংগ্রামে ভারতেরই জয় হলো এবং যারা আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন তারা পরে আমার পরম বান্ধব হলেন। বর্তমান উদ্ভিদবিদ্যার অসীম উন্নতি, লাইপজিগের জার্মান অধ্যাপক ফেফারের অর্ধ শতাব্দীর অসাধারণ কৃতিত্বের ফল। আমার কোনো কোনো আবিষ্ক্রিয়া ফেফারের কয়েকটি মতের বিরুদ্ধে। তার অসন্তোষ উৎপাদন করেছি মনে করে আমি লাইপজিগ না গিয়ে ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের নিমন্ত্রণ করতে গিয়েছিলাম। সেখানে ফেফার তার সহযোগী অধ্যাপককে আমায় নিমন্ত্রণ করবার জন্য প্রেরণ করেন। তিনি বলে পাঠালেন যে আমার প্রতিষ্ঠিত নতুন তত্ত্বগুলি জীবনের সন্ধ্যার সময় তার কাছে পৌঁছিয়েছে। তার দুঃখ রইল যে এই সকল সত্যের পরিণতি তিনি এই জীবনে দেখে যেতে পারলেন না। যার বৈরীভাব আশঙ্কা করেছিলাম তিনি মিত্ররূপে আমায় গ্রহণ করলেন। এই তো চিরন্তন বীরনীতি, যা আপনার পরাভবের মধ্যেও সত্যের জয় দেখে আনন্দে উৎফুল্ল হয়।
3000 বছর আগে এই বীর ধর্ম কুরুক্ষেত্রে প্রচারিত হয়েছিল। অগ্নিবাণ এসে যখন ভীষ্মদেবের মর্মস্থান বিদ্ধ করল, তখন তিনি আনন্দের আবেগে বলেছিলেন, সার্থক আমার শিক্ষাদান। এই বাণ শিখণ্ডীর নয়, এ আমার প্রিয় শিষ্য অর্জুনের। পৃথিবী পর্যটন ও স্বীয় জীবনের পরীক্ষায় বুঝতে পেরেছি যে নতুন সত্য আবিষ্কার করবার জন্য সমস্ত জীবন পণ ও সাধনার আবশ্যক। জগতে তার প্রচার আরো দুরূহ। এতে আমার পূর্ব সংকল্প দৃঢ়তর হয়েছে। বহুদিন সংগ্রামের পর ভারত বিজ্ঞান ক্ষেত্রে যে স্থান অধিকার করতে সমর্থ হয়েছে তা যেন চিরস্থায়ী হয়। আমার কার্য যারা অনুসরণ করবেন তাদের পথ যেন কোনো দিন অবরুদ্ধ না হয়। বিজ্ঞান তো সার্বভৌমিক, তবে বিজ্ঞানের মহাক্ষেত্রে এমন কি কোনো স্থান আছে যা ভারতীয় সাধক ছাড়া অসম্পূর্ণ থাকবে? তা নিশ্চয়ই আছে। বর্তমানকালে বিজ্ঞানের প্রসার বহু বিস্তৃত হয়েছে এবং প্রতীচ্য দেশে কার্যের সুবিধার জন্য তা বহু প্রকারে বহু শাখায় বিভক্ত হয়েছে এবং বিভিন্ন শাখার মধ্যে অভেদ্য প্রাচীর উত্থিত হয়েছে। দৃশ্যজগৎ অতি বিচিত্র এবং বহুরূপী। এত বিভিন্নতার মধ্যে যে কিছু সাম্য আছে তা বোধগম্য হয় না। সত্যি চঞ্চল প্রাণী আর এই চিরমৌন অবিচলিত উদ্ভিদ, এদের মধ্যে কোনো সাদৃশ্য দেখা যায় না। আর এই উদ্ভিদের মধ্যে একই কারণে বিভিন্ন রূপে সাড়া দেখা যায়। কিন্তু এত বৈষম্যের মধ্যেও ভারতীয় চিন্তা প্রণালী একতার সন্ধানে ছুটে জড়, উদ্ভিদ ও জীবের মধ্যে সেতু বেঁধেছে। এভাবেই ভারতীয় সাধক কখনো তার চিন্তা কল্পনার উন্মুক্ত রাজ্যে অবাধে প্রেরণ করেছে এবং পরমুহূর্তেই তাকে শাসনের অধীনে এনেছে। আদেশের বলে জড়ের মতো আঙুলে নতুন প্রাণ সঞ্চার করেছে এবং যে স্থলে মানুষের ইন্দ্রিয় পরাস্ত হয়েছে সেখানে কৃত্রিম অতীন্দ্রিয় সৃষ্টি করেছে। তা দিয়ে এবং অসীম ধৈর্য সম্বল করে অব্যক্ত জগতের সীমাহীন রহস্যের পরীক্ষা প্রণালীতে স্থির প্রতিষ্ঠা করবার সাহস বেঁধেছে। যা চোখের অগোচর ছিল তা দৃষ্টিগোচর করেছে। কৃত্রিম চোখ পরীক্ষা করে মানুষের দৃষ্টির অভাবনীয় এমন এক নতুন রহস্য আবিষ্কার করেছে যে তার দুইটি চোখ একই সময় জাগরিত থাকে না, পর্যায়ক্রমে একটি ঘুমায় আর একটি জেগে থাকে। ধাতুপাত্রে লুকিয়ে থাকা স্মৃতির অদৃশ্য ছাপ প্রকাশিত করে দেখিয়েছে। অদৃশ্য আলোর সাহায্যে কালো পাথরের ভেতরের নির্মাণ কৌশল বের করেছে। আণবিক কারুকার্য ঘুরতে থাকা বিদ্যুৎ উর্মির মাধ্যমে দেখিয়েছে। বৃক্ষ জীবনে মানবীয় জীবনের প্রতিকৃতি দেখিয়ে নির্বাক জীবনের উত্তেজনা মানবের অনুভূতির অন্তর্গত করেছে। বৃক্ষের অদৃশ্য বৃদ্ধি মেপে নিয়েছে এবং বিভিন্ন খাবার ও ব্যবহারে সেই বুদ্ধিমাত্রার পরিবর্তন মুহূর্তে ধরেছে। মানুষের স্পর্শেও যে বৃক্ষ সংকুচিত হয় তা প্রমাণ করেছে। যে উত্তেজক মানুষকে উৎফুল্ল করে, যে মাদক তাকে অবসন্ন করে, যে বিষ তার প্রাণনাশ করে, উদ্ভিদেও তাদের একই রকম ক্রিয়া প্রমাণিত করতে সমর্থ হয়েছে। বিষে অবসন্ন মুমূর্ষু উদ্ভিদকে বিভিন্ন বিষ প্রয়োগের মাধ্যমে পুনর্জীবিত করেছে। উদ্ভিদ পেশির স্পন্দন লিপিবদ্ধ করে তাতে হৃদয় স্পন্দনের প্রতিচ্ছায়া দেখিয়েছে। বৃক্ষ শরীরে স্নায়ুপ্রবাহ আবিষ্কার করে তার বেগ নির্ণয় করেছে।
প্রমাণ করেছে যে যে সকল কারণে মানুষের স্নায়ুর উত্তেজনা বর্ধিত বা মন্দীভূত হয়, একই কারণে উদ্ভিদ স্নায়ুর আবেগও উত্তেজিত অথবা প্রশমিত হয়। এই সকল কথা কল্পনাপ্রসূত নয়। যে সকল অনুসন্ধান আমার পরীক্ষাগারে গত 23 বছর ধরে পরীক্ষিত এবং প্রমাণিত হয়েছে, এ তারই অতি সংক্ষিপ্ত ও অপরিপূর্ণ ইতিহাস। যে সকল অনুসন্ধানের কথা বললাম তাতে নানাভাবে পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, এমনকি মনস্তত্ত্ব এক কেন্দ্রে এসে মিলিত হয়েছে। বিধাতা যদি বিজ্ঞানের কোনো বিশেষ তীর্থ ভারতীয় সাধকের জন্য নির্দেশ করে থাকেন, তবে এই চতুর্বেণী সঙ্গমেই সেই মহাতীর্থ। এই সকল অনুসন্ধান বিজ্ঞানের বহু শাখা নিয়ে। কেউ কেউ মনে করেন এদের বিকাশে নানা ব্যবহারিক বিদ্যার উন্নতি এবং জগতের কল্যাণ সাধিত হবে। যে সকল আশা ও বিশ্বাস নিয়ে আমি এই মন্দির প্রতিষ্ঠা করলাম, তা কি একজনের জীবনের সঙ্গেই সমাপ্ত হবে? একটিমাত্র বিষয়ের জন্য বীক্ষণাগার নির্মাণে অপরিমিত ধনের আবশ্যিকতা হয়, আর এইরূপ অতি বিস্তৃত এবং বহুমুখী জ্ঞানের বিস্তার যে আমাদের দেশের পক্ষে অসম্ভব, একথা বিজ্ঞজন মাত্রেই বলবেন। কিন্তু আমি অসম্ভাব্য বিষয়ের উপলক্ষে কেবলমাত্র বিশ্বাসের বলেই চিরজীবন চলেছি। এ তারই মধ্যে অন্যতম। হতে পারে না বলে কোনোদিন পরাঙ্মুখ হইনি, এখনো হব না। আমার যা নিজস্ব বলে মনে করেছিলাম তা এই কার্যেই নিয়োগ করব। রিক্ত হস্তে এসেছিলাম, রিক্ত হস্তেই ফিরে যাব। ইতিমধ্যে যদি কিছু সম্পাদিত হয় তা দেবতার প্রসাদ বলে মানব। আর একজনও এই কার্যে তার সর্বস্ব নিয়োগ করবেন, যার সাহচর্য আমার দুঃখ এবং পরাজয়ের মধ্যেও বহুদিন অটল রয়েছে। বিধাতার করুণা থেকে কোনো দিন একেবারে বঞ্চিত হইনি। যখন আমার বৈজ্ঞানিক কৃতিত্বে অনেকে সন্দিহান ছিলেন, তখনও দু একজনের বিশ্বাস আমাকে বেষ্টন করে রেখেছিল। আজ তাঁরা মৃত্যুর পরপারে। আশঙ্কা হয়েছিল কেবলমাত্র ভবিষ্যতের অনিশ্চিত বিধানের উপরেই এই মন্দিরের স্থায়িত্ব নির্ভর করবে। অল্পদিন হলো বুঝতে পারছি, আমি যে আশায় কার্য আরম্ভ করেছি তার আহ্বান ভারতের দূরস্থানেও মর্মস্পর্শ করেছে। এই সকল দেখে মনে হয় আমি যে বৃহৎ সংকল্প করেছিলাম তার পরিণতি একেবারে অসম্ভব নয়। জীবিত থাকতেই হয়তো দেখতে পাবো যে এই মন্দিরের শূন্য অঙ্গন দেশ বিদেশ থেকে সমাগত যাত্রীতে পূর্ণ হয়েছে। বিজ্ঞান অনুশীলনের দুটি দিক আছে। প্রথমত, নতুন তত্ত্ব আবিষ্কার, সেটাই এই মন্দিরের মুখ্য উদ্দেশ্য। আর তারপর জগতে সেই নতুন তত্ত্ব প্রচার। সেই জন্যেই এই সুবৃহৎ বক্তৃতা গৃহ নির্মিত হয়েছে। বৈজ্ঞানিক বক্তৃতা ও তার পরীক্ষার জন্য এইরূপ গৃহ বোধহয় অন্য কোথাও নির্মিত হয়নি। ১,৫০০ শ্রোতা এখানে সমাবিষ্ট হতে পারবেন। এখানে কোনো বহুচর্বিত তত্ত্বের পুনরাবৃত্তি হবে না। বিজ্ঞান সম্বন্ধে এই মন্দিরে যে সকল আবিষ্ক্রিয়া হয়েছে, সেই সকল নতুন সত্য এখানে পরীক্ষা সহকারে সর্বাগ্রে প্রচারিত হবে। সর্বজাতির সকল নরনারীর জন্য এই মন্দিরের দ্বার চিরদিন উন্মুক্ত থাকবে। মন্দির থেকে প্রচারিত পত্রিকায় নতুন নতুন প্রকাশিত বৈজ্ঞানিক তত্ত্ব জগতে পণ্ডিত মণ্ডলীর কাছে বিজ্ঞাপিত হবে এবং হয়তো তাতে ব্যবহারিক বিজ্ঞানেরও উন্নতি সাধিত হবে। আমার আরও অভিপ্রায় এই যে
এই মন্দিরের শিক্ষা থেকে বিদেশবাসীও বঞ্চিত হবে না। বহু শতাব্দী আগে ভারতের জ্ঞান সার্বভৌমিকভাবে প্রচারিত হয়েছিল। এই দেশে নালন্দা এবং তক্ষশিলায় দেশ দেশান্তর থেকে আগত শিক্ষার্থী সাদরে গৃহীত হয়েছিল। যখনই আমাদের দেবার শক্তি জন্মেছে, তখনই আমরা মহৎ রূপে দান করেছি। ক্ষুদ্রে কখনোই আমাদের তৃপ্তি নেই। সর্বজীবনের স্পর্শে আমাদের জীবন প্রাণময়। যা সত্য, যা সুন্দর, তাই আমাদের আরাধ্য। শিল্পী কারুকার্যে এই মন্দির মণ্ডিত করেছেন এবং চিত্রকর আমাদের হৃদয়ের অব্যক্ত আকাঙ্ক্ষা চিত্রপটে বিকশিত করেছেন। আমি যে উদ্ভিদ জীবনের কথা বলেছি তা আমাদের জীবনেরই প্রতিধ্বনি। সে জীবন আহত হয়ে মুমূর্ষুপ্রায় হয় এবং ক্ষণিকের মূর্ছা থেকে পুনরায় জেগে ওঠে। এই আঘাতের দুটো দিক আছে। আমরা সেই দুইয়ের সংযোগস্থলে বর্তমান। একদিকে জীবনের, অন্যদিকে মৃত্যুর পথ প্রসারিত। জীবের স্পন্দন আঘাতেরই ক্রিয়া, যে আঘাত থেকে আমরা পুনরায় উঠতে পারি। প্রতি মুহূর্তে আমরা সেই আঘাতে মুমূর্ষু হচ্ছি আর পুনরায় সঞ্জীবিত হচ্ছি। আঘাতের বলেই জীবনের শক্তি বর্ধিত হচ্ছে। তিল তিল করে মরছি বলেই আমরা বেঁচে রয়েছি। একদিন আসবে যখন আঘাতের মাত্রা ভীষণ হবে। তখন যা হেলে পড়বে তার উঠবে না, অন্য কেউও তাকে তুলে ধরতে পারবে না। ব্যর্থ তখন স্বজনের ক্রন্দন, ব্যর্থ তখন সতীর জীবনব্যাপী ব্রত ও সাধনা। কিন্তু যে মৃত্যুর স্পর্শে সমুদয় উৎকণ্ঠা ও চাঞ্চল্য শান্ত হয়, তার রাজত্ব কোন কোন দেশ নিয়ে? কে তার রহস্য উদ্ঘাটন করবে? অজ্ঞান তিমিরে আমরা একেবারে আচ্ছন্ন। চোখের আবরণ অপসারিত হলেই এই ক্ষুদ্র বিশ্বের পশ্চাতে অচিন্তনীয় নতুন বিশ্বের অনন্ত ব্যাপ্তিতে আমরা অভিভূত হয়ে পড়ি। কে মনে করতে পারত এই আর্তনাদবিহীন উদ্ভিদ জগতে, এই তৃষ্ণীভূত অসীম জীব সঞ্চারে অনুভূতি শক্তি বিকশিত হয়ে উঠছে? তারপর কি করেই বা স্নায়ু সূত্রের উত্তেজনা থেকে তারই ছায়ারূপিণী অশরীরী স্নেহ মমতা উদ্ভূত হলো? তার মধ্যে কোনটা অজর, কোনটা অমর? যখন এই ক্রীড়াশীল পুত্তলীদের খেলা শেষ হবে এবং তাদের দেহাবশেষ পঞ্চভূতে মিশে যাবে, তখন সেই সকল অশরীরী ছায়া কি আকাশে মিলে যাবে, অথবা অধিকতর রূপে পরিস্ফুট হবে? কোন রাজ্যের উপর তবে মৃত্যুর অধিকার? মৃত্যুই যদি মনুষ্যের একমাত্র পরিণাম, তবে তবে ধনধান্যে পূর্ণ পৃথিবী নিয়ে সে কি করবে? কিন্তু মৃত্যু সর্বজয়ী নয়। জড় সমষ্টির উপরই কেবল তার আধিপত্য। মানব চিন্তাপ্রসূত স্বর্গীয় অগ্নি মৃত্যুর আঘাতেও নির্বাপিত হয় না। অমরত্বের বীজ চিন্তায়, বৃত্তে নয়। মহাসাম্রাজ্য দেশ বিজয়ে কোনোদিন স্থাপিত হয়নি। তার প্রতিষ্ঠা কেবল চিন্তা ও দিব্যজ্ঞান প্রচারের মাধ্যমে সাধিত হয়েছে। 2200 বছর আগে এই ভারতখণ্ডেই অশোক যে মহাসাম্রাজ্য স্থাপন করেছিলেন, তা কেবল শারীরিক বল ও পার্থিব ঐশ্বর্যেই প্রতিষ্ঠিত হয়নি। সেই মহাসাম্রাজ্যে যা সঞ্চিত হয়েছিল তা কেবল বিতরণের জন্য এবং জীব কল্যাণের জন্য। জগতের মুক্তির জন্য সমস্ত বিতরণ করে এমন দিন আসলো যখন সেই স্বসাগরা ধরনীর অধিপতি অশোকের অর্ধ আমলক মাত্র অবশিষ্ট রইল। তখন তা হাতে নিয়ে তিনি বললেন, এখন এই আমার সর্বস্ব, এই যেন আমার চরম দানরূপে গৃহীত হয়।
এই আমলোকের চিহ্ন মন্দির গাত্রে গ্রথিত রয়েছে। পতাকা স্বরূপ সর্বোপরি বজ্রচিহ্ন প্রতিষ্ঠিত, যে দৈব অস্ত্র নিষ্পাপ দধীচি মুনির অস্থি দিয়ে নির্মিত হয়েছিল। যারা পরার্থে জীবন দান করেন তাদের অস্থি দিয়েই বজ্র নির্মিত হয়, যার জ্বলন্ত তেজে জগতে দানবত্বের বিনাশ ও দেবত্বের প্রতিষ্ঠা হয়ে থাকে। আজ আমাদের অর্ধ আমলোক মাত্র, কিন্তু পূর্বদিনের মহিমা মহত্তর হয়ে পুনর্জন্ম লাভ করবেই করবে। এই আশা নিয়ে আজ আমরা ক্ষণকালের জন্য এখানে দাঁড়ালাম। কাল থেকে পুনরায় কর্মস্রোতে জীবন্তরী ভাসাবো। আজ কেবল আরাধ্যা দেবীর পূজার অর্ঘ্য নিয়ে এখানে এসেছি। তার প্রকৃত স্থান বাইরে নয়, হৃদয় মন্দিরে। তার প্রকৃত উপকরণ ভক্তের বাহুবলে, অন্তরের শক্তিতে এবং হৃদয়ের ভক্তিতে। তারপর সাধক কি আশীর্বাদ আকাঙ্ক্ষা করবে? যখন প্রদীপ্ত জীবন নিবেদন করেও তার সাধনার সমাপ্তি হবে না, যখন পরাজিত ও মুমূর্ষু হয়ে সে মৃত্যুর অপেক্ষা করবে, তখনই আরাধ্যা দেবী তাকে ক্রোড়ে তুলে নেবেন। এরূপ পরাজয়ের মধ্য দিয়েই সে তার পুরস্কার লাভ করবে।